আমার নাম সালেহা। দাদি আমাকে শখ করে বানু বলে ডাকতো। মূলত সালেহা নামটা আমার জন্মের সময় আমার বাবা রেখেছিলেন। তিনি অনেক আগে থেকে নাম ঠিক করে রেখেছিলেন, ছেলে হলে নাম রাখবেন সালমান আর মেয়ে হলে সালেহা। এরপর মেয়ে হয়েছিল তাই সালেহা। আমার জন্মের পর থেকে আমার মা অনেক অসুস্থ ছিলেন একটা ভুলের কারণে। আমার জন্মের সময় মা ব্যথায় কাতরাচ্ছিলেন। বাবা মাকে এভাবে ব্যথায় ছটফট করতে দেখি আর সহ্য করতে না পেরে সরকারি হাসপাতালে নিয়ে যায়। তারা কোনো রকমে আমাকে পেট কেটে বের করলেও আমার মায়ের পেটের ভেতরেই আস্ত একটা সুই রেখে সেলাই করে ফেলেছিলেন। আর সেই সুইটা আস্তে আস্তে ইনফেকশন হয়ে আমার মা এক এক করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমার যখন 1 বছর 2 মাস বয়স তখনই আমার মা ইন্তেকাল করে। আমার বাবা খুব ভেঙে পড়েছিলেন। আমার বাবা আর মায়ের ভালোবাসার বিয়ে ছিল। বাবা মাকে অনেক ভালোবাসতেন, কিন্তু এভাবে হারিয়ে ফেলবেন কখনো ভাবতেও পারেনি। এরপর বাবা ঠিক করলেন যতদিন বাঁচবেন আমাকে নিয়েই বাঁচবেন। কিন্তু তারপরও আমি খুব ছোট ছিলাম। আমাকে রেখে বাবা কাজেও যেতে পারতেন না। আমাকে আমার নানু বাড়িতে রেখে কাজে যেতেন। আমার মামি আমাকে অনেক মারতো। একদিন বাবা রাস্তা থেকে ওই বাড়িতে ঢুকবে, ঠিক ওই টাইমে আমার কান্নার শব্দ পায়। তখন বাবা টিনের ফাঁকে দেখে আমার মামি আমাকে মারছে। এটা দেখা মাত্রই বাবা এক মুহূর্ত আমাকে সেখানে রাখেননি। আমার বয়স তখন 2 বছর। সবাই তখন বাবাকে বলতে লাগলো আরেকটা বিয়ে করো, তোমার বাচ্চাটাকে দেখবে। কিন্তু বাবা বিয়ে করবে না, কেননা বাবা মাকে অনেক ভালোবাসে। কিন্তু আমার কথাও তার চিন্তা হয়। কাজে যেতে পারে না, আর যদি কাজ না করে তাহলে কি খাবে। তাই অবশেষে বাবা বিয়ে করতে রাজি হয়। বিয়েও করে আমাদের পাশের গ্রামের এক মহিলাকে। বিয়ের 6 মাস পর তার স্বামী মারা গিয়েছিল। এরপর ওইরকম একটা সম্বন্ধ পায়নি, কিন্তু লোকমুখে জানা গেছে সে মহিলা নাকি অনেক সংসারিক, অনেক কাজ পারে। বিয়ের পর আমার একটুও কষ্ট হবে না। দেখতে দেখতে বাবা বিয়ে করে ফেললেন। আমি তাদের মাঝখানেই ঘুমাতাম। আমাকে অনেক ভালোবাসতো সে। তার নামটা না বললেই না, তার নাম পারভিন বেগম। তিনি আমার সৎ মা হলেও আমাকে আপন মায়ের মতোই ভালোবাসতেন। এরপর দেখতে দেখতে আমার বয়স হয়ে গেল 6 বছর। তখনও আমার সৎ মায়ের কোনো বাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার দেখিয়েছে, কবিরাজ দেখিয়েছে, তারপরেও অবশ্য আমার বাবা চাচ্ছিলেন না তাদের কোনো বাচ্চা হোক, তাহলে যে আমার আদর কমে যাবে তাই। কিন্তু সে চাইতো তার একটা নিজের বাচ্চা হোক। এরপর দেখতে দেখতে আরো 3টি বছর কেটে গেল, তবুও তার কোনো বাচ্চা হচ্ছে না। আমার তখন 8 বছর বয়স। আমি তখন ক্লাস 3-তে পড়ি। একদিন সকালবেলা আমার সেই সৎ মা বমি করছে। আমি তখন তাকে পানি আগিয়ে দিয়ে বললাম, কি হয়েছে মা, আপনি বমি করছেন কেন? তখন সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর জানা গেল সে মা হতে চলেছে। বাড়িতে তো খুশির বন্যা বয়ে গেল। আমার বাবাও বেশ খুশি। আমাকে বলা হলো আমার একটা ভাই বা বোন আসছে। আমি তো মহা খুশি। কয়েক মাস পর আমার ভাই হলো, সৎ ভাই। ওর নাম রাখা হলো সালমান। ছোট ভাই হওয়ার পর থেকে দেখতাম সবাই ছোট ভাইকেই আদর করে, আমাকে আর কেউ আদর করে না। আমিও আমার ছোট ভাইকে অনেক আদর করতাম, কিন্তু আস্তে আস্তে আমি যেন আমার বাবার থেকে আদরে বঞ্চিত হচ্ছিলাম। ছেলে হওয়ার পর থেকে আমার সৎ মাও আমাকে অত একটা আদর করতো না। সবসময় আমাকে কাজের ফাঁকে রাখতো। এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, পানি নিয়ে আয়। আমার ভালো লাগতো না। ভাই হওয়ার পর থেকে সবার আদর থেকে বঞ্চিত হলাম আমি। আস্তে আস্তে ভেঙে পড়ছিলাম আমি। পড়ালেখায়ও মন লাগতো না। সারাক্ষণ ভাবতাম এই ভাইটা না হলেই ভালো হতো। আগে যে আদরটুকু পেতাম তা তো অন্তত পেতাম। আসলে তখন আমার বয়সটাই ছিল হিংসে করার। মাত্র 8 বছর বয়স। ওরকম একটা বুঝতামও না। একদিন আমি আমার ভাইকে খুব মারি আর বলি, তুই মরে গেলেই আমি সব শান্তি ফিরে পাবো। ও খুব ছোট ছিল, ওর গালে আমি অনেক থাপ্পড় মারি। এটা আবার আমার সৎ মা দেখে ফেলে, তবুও সে আমাকে কিছুই বলে না। কোলে নিয়ে সালমানের কান্না থামা। আমি তখন রাগ করে বাড়ির উঠোনে গিয়ে বসে আছি। সালমানকে ঘুম পাড়িয়ে সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও তোর ছোট ভাই না, তুই ওকে মারছিস কেন? ও তো ব্যথা পাবে। তুই না ওর বড় বোন, নিজের ভাইকে কত ভালোবাসিস, তাহলে ওকে কেন মারছিস? আমি তখন বললাম, ও না আসলেই ভালো হতো, আমি এখন ভালোবাসা পাচ্ছি না। এরপর আমার সৎ মা আমাকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোকে ভালোবাসি না? আসলে তোর ভাই ছোট তো, তাই ওকে সবসময় খেয়াল রাখতে হয়। আর তুই তো বড় হয়ে গেছিস, তুই তো আমার বড় মেয়ে, তোকে ভালো না বেশি আমি থাকতে পারি বল? এরপর আমি কান্না থামিয়ে নিজের গালে নিজেই থাপ্পড় মারতে শুরু করি। যে কয়টা ভাইকে থাপ্পড় মেরেছি তার থেকেও দ্বিগুণ আর জোরে জোরে মারি। মা আমাকে কত ভালোবাসে আর আমি কি সব ভাবছিলাম। ছি। রাতের বেলা বাবা কাজ থেকে ফেরার পর আমার ছোট ভাইয়ের জন্য খেলনা নিয়ে এসেছে। আমি তখন খেলনার দিকে তাকিয়ে আছি। তখনই আমার সৎ মা বাবাকে বলল, আপনার যে আরেকটা মেয়ে আছে সে কথা কি ভুলে গেছেন? এরপর বাবা হাসি মুখে বললেন, না তো ভুলিনি। এরপর তার বাজারের ব্যাগ থেকে এক জোড়া চুড়ি বের করে আমার কাছে দিয়ে বললেন, এই তো, এটা আমার বড় মেয়ের জন্য। চুড়ি জোড়া এত সুন্দর ছিল যে আমি এক মুহূর্তে খুশিতে লাফিয়ে উঠি। এরপর ভালোই দিন কাটছিল। আমি আর হিংসে করতাম না আমার ছোট ভাইকে। আস্তে আস্তে ও বড় হতে লাগলো।
আমিও বড় হচ্ছি। আমি দেখতে দেখতে ক্লাস 9-এ উঠে গেলাম। আমার সৎ মা আমাকে দিয়ে কোনো কাজ করাতো না, বলতো কাজ করলে নাকি হাত নষ্ট হয়ে যাবে, মানে একদম নিজের মায়ের মতো। আমার ভাই সালমান তখন ক্লাস 3-তে পড়ে। আমি স্কুলে যেতাম, বান্ধবীদের সাথে মজা করতাম, মাঝে মাঝে মায়ের হাতে হাতে কাজ করে দিতাম। তিনি অবশ্য কাজ করতে দিতেন না, বলতেন মেয়েদের একটা না একটা সময় পরের বাড়িতে চলে যেতে হয়, সে বাড়িতে গিয়ে কাজ করতে হয়, তাই বাপের বাড়িতে কাজ করার দরকার নেই, এই কয়দিন তুই আরামে থাক। আমি তখন বড় মুখ করে বলি যে আমি তো বিয়েই করব না, আমি এখানেই থাকবো। তখন সে বলল, এটা বললে কি হয়, সব মেয়েদেরকেই বিয়ে করতে হয়। দেখতে না দেখতে আমার জন্য একটা ভালো পাত্রও মিলে গেল। একটা ঘটক আমাদের বাড়িতে এসেছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে নাকি আমাকে দেখেছে। বাড়িতে এসেই পারভিন বেগমকে বলছে, তোমার মেয়ে সালেহার জন্য আমি অনেকগুলো সম্বন্ধ নিয়ে এসেছি। তখন আমার সৎ মা বলে যে এখন ওর বিয়ে দিব না, আগে ও এসএসসি পরীক্ষাটা দিক তারপরে। তখন সে বলল, অনেক ভালো ছেলে হাতে আছে, এই ছেলে হাতছাড়া করলে পরে আর পাওয়া যাবে না। এরপর ঘটক জোর জবরদস্তি ছেলের ছবি দেখালো মাকে। ছেলে দেখতে একদম নায়কের মতো, যেমন লম্বা তেমনি তার গায়ের রং। শুধু কি তাই, ঢাকায় নিজেদের বাড়ি আছে। ছেলে পড়ালেখার পাশাপাশি বাবার ব্যবসা দেখছে। এরকম ছেলে হাতে গুনে একটা পাওয়া যাবে। ছেলের ছবি এবং ছেলের বিষয় এত কিছু জেনে আমার সৎ মা এক পায়ে রাজি হয়ে যায় আমাকে বিয়ে দেওয়ার জন্য। সে ভাবে আমি হয়তো অনেক সুখে থাকবো এবং আমাকে জিজ্ঞেস না করেই সে আমার একটা ছবি তাকে দিয়ে দেয়। এরপর ঘটক আমার ছবি নিয়ে সেই ছেলের বাড়িতে যায়। ছেলের নাম রিহান। ছেলেরা 2 ভাই, বড় ভাই বিয়ে করেছে এবং একটা বাচ্চাও আছে এবং ছেলের মা আছে। ছেলের বাবা 2 বছর আগে মারা গেছে। ঘটক গিয়ে ছেলের মাকে আমার ছবি দেখায়। ছেলের মা তখন আমার ছবি দেখে বেশ পছন্দ করে, কেননা ছেলের মা সবসময় চাইতো গ্রামের সহজ সরল মেয়েকে তার ছেলের বউ করবে। বড় ছেলে বিয়ে করেছিল মডার্ন মেয়ে, তার চাল চরণ কথাবার্তা একদমই ঠিক নেই, তাই তিনি ভাবেন যে গ্রামের মেয়েরা সহজ সরল ভদ্র হয়, তাই গ্রামের মেয়েকে সে তার ছেলের বউ বানালে অন্তত তার ছেলের বউ তাকে সম্মান করবে আর সে বৃদ্ধকালেও অনেক ভালোবাসা পাবে। এটাই ছিল মূলত রিহানের মায়ের ইচ্ছা। অন্যদিকে রিহান ছিল একদম উল্টোটা। তার পছন্দ মডার্ন শিক্ষিত মেয়ে, যে মেয়ের সাথে সে তাল মিলিয়ে চলতে পারে, মানে একদম তার বরাবরই হতে হবে। অপরদিকে আমি আবার উল্টোটা। আমার গায়ের রং অতটাও ফর্সা না, কিছুটা শ্যামলা, আমার চুলগুলো বেশ বড়, কখনো স্টাইল করে কাটিনি। আর কথাবার্তার দিক দিয়ে সে তো আমার গ্রামের ভাষাই ভালো লাগে। সংসারিক কিনা জানি না, তবে কিছুটা পাগলি, চুপ করে থাকতে পারি না, কথা বলা আমার অভ্যাস। ছেলের মা ঘটককে বললেন তারা আমাদের বাসায় আসতে চায়। ঘটক এসে আমার মাকে জানালেন। রাতেই অবশ্য আমার মা বাবাকে বিষয়টা জানিয়েছিল। আমার বাবা তখন বলে, বড় ঘরে বিয়ে দিব, পরে যদি তারা যৌতুক চায় তখন কি করব? তখন আমার মা বলল যে যৌতুক যাবে না, ঘটক বলেছে তাদের আলহামদুলিল্লাহ সব আছে, তারা শুধু মেয়েকে চায়। সকালবেলা আমি আমার স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, ঠিক তখনই আমার সৎ মা বলল, সালেহা, মা তোর আজকে স্কুলে যেতে হবে না। কিন্তু কেন মা? আজ তো স্কুলে খেলা হবে, তোর আজকে স্কুলে যেতে হবে না মা, যেটা বলছি সেটাই শোন। কিন্তু কি হয়েছে সেটা তো আমাকে বলবে। তোকে আজকে দেখতে আসবে। দেখতে আসবে মানে অনেক বড় ঘর থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে, তোকে দেখতে আসবে। কিন্তু আমি তো এখন বিয়ে করব না, আর আমার এসএসসি পরীক্ষাও দেওয়া হয়নি। তুই যদি পড়তে চাস তাহলে বিয়ের পর শ্বশুর বাড়ি থেকেও পড়াবে বলেছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমার বাবা থাকতে তুমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছ? এটা কেমন কথা বললি সালেহা? আমি মানলাম যে তোর সৎ মা, কিন্তু তাই বলে কি তোর কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি না? এরপর তিনি চোখ মুছতে মুছতে বাহিরে চলে গেলেন। আমি বুঝতে পারলাম যে এই কথায় সে বড় আঘাত পেয়েছে, তাই আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে মানানোর চেষ্টা করলাম। মজার মজার কথা বলে তাকে হাসানোর চেষ্টা করলাম। এরপর আর স্কুলে যাওয়া হয়নি, তার কথা মতো রয়ে গেলাম। বিকেলবেলা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে রইলাম। তারা আমাকে দেখতে আসলো। এখানে তারা বলতে ছেলের মা এবং ছেলের বড় ভাই এসেছে। তাদেরকে নাস্তা পানি দেওয়া হলো। এরপর আমাকে ডাকা মাত্রই আমি তাদের কাছে গিয়ে সালাম দিলাম। আমি রিহানের মাকে পা ধরে সালাম করলাম। তিনি আমার আচরণে বেশ খুশি এবং আমার গাল ধরে বলতে লাগলো, তুমি খুব মিষ্টি দেখতে, আমার ছেলের সাথে তোমাকে বেশ মানাবে। আমি তখনও ছেলের ছবি দেখিনি। এরপর ছেলের মা আমাকে দেখে খুশি হয়ে 5,000 টাকা আমার হাতে গুঁজে দিল। আমি ঘরে চলে আসি। রাত্রিবেলা মা বললেন, জানেন ওরা সালেহাকে দেখে খুব পছন্দ করেছে। আমার মেয়েটার ভাগ্য ভালো বলতে হবে, তা না হলে এত বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসে। আমি তখন বলি, কিন্তু যার সাথে আমার বিয়ে হচ্ছে আমি তো তাকেই দেখিনি। এই কথা শুনে মা আর বাবা হো হো করে হেসে উঠল। বাবা বলল, ছেলে অনেক সুন্দর, একদম নায়কের মতো, তোর দেখলেই পছন্দ হয়ে যাবে। আমি তখন বললাম, ঠিক আছে তাহলে দাও আমি একটু দেখি, যার সাথে আমি সংসার করব
তাকে তো একটাবার দেখা উচিত। এরপর মা ড্রয়ার থেকে সেই ছেলের ছবি বের করে আমাকে দিল। আমি তখন ঘরে এনে ছবিটা দেখতে আমার চোখ আটকে গেল। এত সুন্দর ছেলে, ক্রাশ খেয়ে ফেললাম। যেমন উচ্চতা তেমনি পারফেক্ট, আর গায়ের রং কি ফর্সা। আমার সাথে কি তাকে মানাবে? সে কি আমাকে দেখে পছন্দ করেছে? ধুর, আমি যে কি সব ভাবছি। পছন্দ না করলে কি আর তার মা আমাকে দেখতে আসতো? নিশ্চয়ই সেও আমার ছবি দেখে পছন্দ করেছে। সেই রাতে সেই ছবিটা দেখতে দেখতে রাত পার হয়ে গেল। ভোরের দিকে ঘুমিয়েছি। মা ডাকলো, কিরে সালেহা, উঠ, স্কুলে যাবি না? আমি তখন উঠে বিছানার নিচ থেকে সেই ছেলের ছবিটা বের করে ব্যাগের ভেতর ভরে ফেললাম। স্কুলে গিয়ে আমার হবু স্বামীর ছবি সবাইকে দেখাতে হবে তো। স্কুলে গিয়ে আমি আমার সব বান্ধবীদেরকে আমার হবু স্বামীর ছবি দেখাই। ওরা দেখে তো সবাই পছন্দ করে আর বলে, ওয়াও কি সুন্দর ছেলেটা, ইস তোর কপালটা কি ভালো, আমার যদি এরকম একটা জামাই জুটতো। তখন আমি বলতে লাগলাম, নজর দিস না। স্কুল থেকে বাড়ি ফেরার পর মায়ের মুখে শুনতে পেলাম যে ছেলের মা নাকি মাকে ফোন করেছিল। মুহূর্তের মাঝে আমার হার্টবিট বেড়ে গেল। কি বলেছে সে? কি আর বলবে, যা বলার তাই বলেছে। কি বলেছে বলো না? আরে বলেছে ছেলের মা তোকে অনেক পছন্দ করেছে, তারা আবারও আসতে যাচ্ছে এবং এসে বিয়ের দিন তারিখ ঠিক করবে। এবার নাকি ছেলেকেও সাথে করে নিয়ে আসবে। এই কথা শোনার পরই আমি লজ্জা পেয়ে ঘরে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, ছেলের সামনে আমি কিভাবে যাব? এমনিতে আমার খুব লজ্জা পাচ্ছে। 2 দিন পর সকালবেলা তার মা আবার ফোন করে বলল বিকেলের দিকে তারা আসবে। আমার রীতিমতো হাত পা কাঁপছিল। ছেলের সামনে কি করে যাব? মা আমাকে খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি বের করে দিল আর বলল, তাড়াতাড়ি এটা পরে নে। আমিও খুব সুন্দর করে লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে আছি তাদের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে আসলো। ছেলের মা বলতে লাগলো, রাস্তার এই পাশের খালি জায়গাটায় আমাদের ড্রাইভার গাড়িটা রেখেছে, সমস্যা হবে কোনো? মা তখন বলল, না না, কিসের সমস্যা? আমার রীতিমতো হাত পা কাঁপছিল আর বুক থরথর করে কাঁপছিল। আমার মা দৌড়ে এসে বললেন, ছেলে তো নায়কের থেকে কোনো অংশে কম না, শোন সাবধানে যাস, আর হ্যাঁ উল্টাপাল্টা কিছু বলিস না। রিহান তখন সানগ্লাস পরে এদিক ওদিক তাকিয়ে পুরো বাড়িটা দেখতে লাগলো। মা তখন সালেহা বলে ডাক দিতেই আমি চায়ের কাপ নিয়ে তাদের সামনে যাচ্ছি। তাদের সামনে গিয়ে চায়ের ট্রেটা রাখলাম। 1 কাপ চা উঠিয়ে ছেলেকে দেওয়ার সময় আমার হাত থরথর করে কাঁপতে লাগলো। রিহানের মা লক্ষ্য করলেন আমার হাত থরথর করে কাঁপছে তার ছেলেকে চা দেওয়ার সময়। রিহান তখন অন্যদিকে তাকিয়ে আছে। রিহানের মা তখন রিহানকে আস্তে করে ধাক্কা দিয়ে বলল, চাটা নেই। রিহান তখন বলল, ও সরি, আমি দেখিনি। এরপর আমার হাত থেকে চাটা নিল। আমি যেন লজ্জায় মরে যাচ্ছি। এরপর রিহানের মা আমাকে রিহানের পাশে বসতে বলল। আমিও তার পাশে বসে পড়লাম। রিহানের মা তখন বলল, মা তোমার ঘোমটাটা তোলো। আমি বেশ লজ্জায় পড়ে গেলাম এবং কিছুটা ঘোমটা তুলি। তখন রিহান আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। আমি রিহানের দিকে তাকালাম, দেখলাম সে ছবি থেকেও অনেক বেশি সুন্দর বাস্তবে। আমার মা তখন বলল, ঠিক আছে সালেহা, এবার তুমি ঘরে চলে যাও। আমিও তখন ঘরে চলে আসি। এরপর তারা বিয়ের দিন তারিখ ঠিক করছে। রিহানকে আমার বাবা জিজ্ঞেস করছে, বাবা তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়েছে? রিহান কিছুই বলে না। ওর মা বলে, আরে হ্যাঁ, আমার ছেলের অনেক পছন্দ হয়েছে, যখন ওর ছবি দেখিয়েছিলাম তখনই। রিহান তখন হালকা হাসি দিল। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। সামনে মাসের 12 তারিখে আমার বিয়ে, আর আজ মাসের 24 তারিখ। হাতে অত একটা সময় নেই। দেখতে দেখতে ঘনিয়ে এলো বিয়ের দিন। বিয়ের দিন পর্যন্ত আমি কিন্তু রিহানের সাথে একটিবারও কথা বলিনি। আমার মা বলেছিল ওর সাথে ফোনে কথা। তখন সে আমার মাকে সালাম দিয়েছে আর আমার বাবাকেও সালাম দিয়েছে, এই পর্যন্তই। আর এমনিতে প্রত্যেক দিন ওর মায়ের সাথে আমার মায়ের কথা হতো। অবশ্য এটাই আমাদের গ্রামের নিয়ম। বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে আর মেয়ের এত বেশি কথাবার্তা বলা ঠিক না। দেখতে দেখতে ঘনিয়ে এলো বিয়ের দিন। গায়ে হলুদের দিন আমি হলুদ শাড়ি পরেছি। আমার গালে ছুঁয়ে দিচ্ছে হলুদ। মেয়েদের জীবনে বিয়ে জিনিসটা খুব স্পেশাল হয়। জীবনে একটি বাড়ি আসে, কত আনন্দ, কত স্বপ্ন। বাবা বাড়ি থেকে বিদায় হয়ে শ্বশুর বাড়িতে নিজের জীবন কাটান, সারাটা জীবন তাদের চোখের মনি হয়ে থাকা। আমার কত আশা ছিল আমার বিয়েটা খুব ধুমধাম করে হবে, আর আমার বাবাও তার সামর্থ্য অনুযায়ী সেই সব আয়োজনই করেছে যে আমি চেয়েছিলাম। বাড়ি সাজিয়েছে, লোকজন দাওয়াত দিয়েছে, আরো কত কিছু। গায়ে হলুদের রাতে আমি অনেক মজা করি আমার বান্ধবীদের সাথে, অনেক নেচেছি। কি যে খুশি লাগছিল। আর একটা দিন পর আমি সেই মানুষটাকে নিজের করে পাবো, যাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। পরদিন সকালবেলা আমার মা আমাকে ডাকতে এলেন, আজকেই হবে আমার বিদায়। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁদছে, তার চোখের পানিগুলো আমার কপালে পড়ছে। আমি জেগে আছি কিন্তু তাকে বুঝতে দিচ্ছি না, এমন ভাবে ঘুমের ভান ধরে আছি যেন আমি ঘুমিয়ে আছি। মা তখন বলতে লাগলো, সালেহারে তুই আমার সৎ মেয়ে হলেও তোকে সবসময় নিজের পেটের মেয়ের মতো ভালোবেসেছি।
জানি অনেক সময় তোর উপর খুব রাগ করতাম, আমাকে মাফ করে দিস মা। আজ তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি। ভাবতেই পারছি না সেই ছোট সালেহা কত বড় হয়ে গেছিস। আমি তখন আর ঘুমের ভান ধরে থাকতে পারলাম না, মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। আর কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক জ্বালিয়েছি। মা মেয়ের খুনছুটি শেষ হলে বাবা এসে বললেন, কি আমাকে রেখেই কান্নাকাটি শুরু হয়ে গেল। এরপর বাবাও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। সকালবেলা আমার দুই বান্ধবী এসে আমাকে পার্লারে নিয়ে গেল। অপরদিকে বাবুর্চি রান্না বসিয়ে দিয়েছে। পুরো বাড়িতে তখন অনেক হইচই, আনন্দে মাতামাতি। দুপুর 12টা নাগাদ আমার সাজ সম্পূর্ণ শেষ। এরপর আমাকে বাড়িতে আনা হলো। কিছু বাচ্চারা এসে চিৎকার করে বলতে লাগলো, এই চলো রে, জামাই চলে এসেছে, বর এসেছে। এই কথাটা শোনা মাত্রই আমার হার্টবিট আরো জোরে জোরে ধুকধুক করতে লাগলো। কিছুক্ষণ পরেই আমি তার সাথে আমার জীবনের নতুন অধ্যায় পা রাখবো। ছেলের কিছু কিছু আত্মীয় ঘরে এসে আমাকে দেখছে আর বলছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমার বিদায়ের পালা। আমার তখন বুক ফেটে কান্না আসছে। ছোট ভাই সালমানকে জড়িয়ে ধরে খুব কাঁদছি আমি। এরপর মা বাবাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছি আর বললাম, তোমরা আমার জন্য দোয়া করো যেন আমি শ্বশুর বাড়ির সবার মন জয় করতে পারি। আমার শাশুড়ি মা তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, চিন্তা করো না বৌমা, তুমি আগে থেকে আমার মন জয় করে ফেলেছো। তোমাকে আমি আমার ছেলের বউ রূপে পেয়ে অনেক খুশি। এরপর গাড়িতে আমাকে উঠিয়ে দেওয়া হলো। আমার পাশেই বসা ছিল রিহান। আমি তখন জানালার বাহিরে দাঁড়িয়ে থাকা আমার বাবা মায়ের দিকে তাকিয়ে কাঁদছি। এরপর গাড়ি স্টার্ট করলো। আমি কান্না থামালেও আমার হিচকি বন্ধ হচ্ছিল না। এরপর রিহান একটা পানির বোতল আমার সামনে ধরিয়ে দিয়ে বলল, একটু পানি খেয়ে নিন, তাহলে কান্না বন্ধ হয়ে যাবে। তার কণ্ঠটা ছিল ভারী। এই প্রথমবার তার কণ্ঠ শুনলাম। এত সুন্দর কণ্ঠ এর আগে আমি কখনোই শুনিনি। পানি খাওয়ার কিছুক্ষণ পর আমার হিচকি বন্ধ হয়ে গেল, তবুও চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমাকে এভাবে কাঁদতে দেখে সে এবার একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, এই যে এটা দিয়ে চোখের পানি মুছে নিন। আর কাঁদছেন কেন আপনি? সব মেয়েকেই তো বিয়ে করতে হয়, অত কান্নার কি আছে? আমি চোখের পানি মুছলাম, অবাক হলাম একটু। এরপর তাদের বাড়িতে চলে আসি। ইস কি বিশাল বাড়ি, এত বড় বাড়িতে আমার বিয়ে হয়েছে ভাবতেই অবাক লাগছে। দরজা খুলতে 2-4 জন কাজের লোক এসে আমাকে বলল, ম্যাডাম আপনাকে অনেক অনেক স্বাগতম। এরপর আমার শাশুড়ি মা আমাকে আমার রুমে নিয়ে গেলেন। দেখলাম কি সুন্দর ফুল দিয়ে সাজানো বাসর ঘর। আমাকে বিছানার ওপর বসিয়ে দিলেন আর এক গ্লাস দুধ দিয়ে বললেন, এই নাও মা, এই দুধটা তুমি আর রিহান অর্ধেক করে খাবে। এরপর তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর রিহান ঘরে আসলো। রিহানকে দেখে আমি বিছানা থেকে নেমে তার পা ধরে সালাম করলাম। রিহান তখন বলতে লাগলো, থাক থাক, এসব করার কি দরকার। আমি তখন কাপা কাপা হাতে গ্লাসের দুধ সামনে এগিয়ে দিয়ে বললাম, এই দুধটা শাশুড়ি আম্মা আপনাকে খেতে বলেছে। এরপর সে একাই পুরো দুধটা খেয়ে ফেললো। আমি তখন কাপা স্বরে বললাম, মানে আমাকেও তো অর্ধেক খেতে বলেছিল। রিহান তখন বলল, তাহলে আপনি আগে বলেননি কেন? আমি অর্ধেক খেতাম না। এরপর রিহান ওয়াশরুমে চলে গেল আর শেরওয়ানি সবকিছু খুলে ঘরের কাপড় পরে এলো। ঘরে এসে এক কোনায় শুয়ে পড়লো। আমি তখন বিয়ের ভারী লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছি অবাক হয়ে। আজ আমাদের বাসর রাত, অথচ সে এভাবে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়লো। তার নাক ডাকার শব্দ পাচ্ছি আমি। কি আর করার, আমিও ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়লাম। কেননা এত বেশি ক্লান্ত ছিলাম যে বলার বাহিরে। আমি অবশ্য সোফায় ঘুমিয়েছি, তার সাথে তো ঠিক মতো কথাই হলো না। আর এক বিছানায় কি করে ঘুমাবো? ভোর 6টার দিকে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম আমি কোথায় চলে এসেছি। এটা তো অন্য একটা জায়গা। চারিদিক ভালো করে ঘুরে বুঝতে পারলাম, আমার তো বিয়ে হয়ে গেছে আর এটা আমার শ্বশুর বাড়ি। নিজেই নিজে হাসতে লাগলাম। বিছানায় তাকাতেই দেখলাম ফুলগুলো ঝুলছে আর আমার উনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ইস, ঘুমের কি ডাক, কিভাবে নাক ডাকছে আমার মাথায় কাজ করছে না। এই নাক ডাকার ভেতরে আমি ঘুমালাম কি করে? হয়তোবা অনেক ক্লান্ত ছিলাম তাই। আমি উঠে আর ওনাকে কিছুই বললাম না। ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হলাম। এরপর দরজা খুলে 1 পা 2 পা করে বাহিরে বের হয়ে দেখলাম চারিপাশটা বেশ নিস্তব্ধ। এখন পর্যন্ত কেউ উঠেনি। সকাল 7টা বেজে গেছে। আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। সেই বাড়ির কাজের লোক ময়না আমাকে দেখে বলল, আরে ভাবিজান, এত সকালবেলা আপনি? এত সকাল মানে? সকাল 7টা বেজে গেছে, আর কত সকালে উঠবে মানুষ? কিন্তু ভাবিজান, এই বাড়ির মানুষ তো সকাল 11টার আগে ঘুম থেকেই উঠে না। ও আচ্ছা, তাই নাকি? মনে মনে ভাবতে লাগলাম বড় লোকদের ব্যাপার স্যাপার। আমি কাজের লোক ময়নাকে বললাম, আপা
কুরআন শরীফটা কোথায় রাখা আছে বলতে পারেন? তিনি একটু অবাক হয়ে আমাকে কুরআন শরীফ এনে দিলেন। এরপর আমি নামাজের ঘরে বসে জোরে জোরে কুরআন তিলাওয়াত করতে লাগলাম। আমার কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে উপর থেকে আমার মামা শ্বশুর এক পা দুপা করে নিচে নামছে, আর আমার থেকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা এলেন এবং তিনি আর আমার মামা শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত দেখছিলেন। এরপর কুরআন তিলাওয়াত করা শেষ হলে আমি উঠে দাঁড়িয়ে তাদেরকে সালাম করি। আমার শাশুড়ি মা তখন আমার কপালে চুমু দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার ছেলের বউটা যে এত লক্ষ্মী আমি কখনোই ভাবিনি। বেঁচে থাকো মা, তুমি সব দিক থেকেই পারফেক্ট। এরপর তিনি বললেন, রিহান কোথায়? আমি বললাম, সে তো ঘুমাচ্ছে মা, দেখো সকাল 9টা বাজে কিন্তু ও এখনো ঘুমাচ্ছে। দুপুর 12টা নাগাদ তো ওর ঘুমই ভাঙে না। কিন্তু আর চিন্তা নেই, তুমি তো এসে গেছো, তাই এখন থেকে তুমি সকাল 10টার মধ্যে ওকে ঘুম থেকে উঠাবে। এরপর আমার শাশুড়ি মা সব কাজের লোকদেরকে বলল তাড়াতাড়ি নাস্তা পরিবেশন করতে। এরই মধ্যে আমার শাশুড়ি মায়ের ফোনে আমার মা কল করলো। হ্যালো, কেমন আছেন আপা? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। জি, সালিহা কি ঘুম থেকে উঠে গেছে? হ্যাঁ, ও তো সবার আগে ঘুম থেকে উঠেছে। আর আপনার মেয়ে কত সুন্দর করে কুরআন তিলাওয়াত করছিল যে আমার মনটা ভরে গেছে। এই নিন, কথা বলুন, আমার সামনেই দাঁড়িয়ে আছে ও। এরপর তিনি আমার কাছে ফোনটা দিলেন। আমি আমার মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, বাবার সাথেও। তিনি জানালেন ছোট ভাই সালমান খুব কেঁদেছে। এরপর সালমানের সাথেও আমি অনেকক্ষণ কথা বললাম। আমার শাশুড়ি মা বলল, আগামীকাল তুমি তোমার বাবা মা আর ছোট ভাইকে আমাদের বাড়িতে আসতে বলো। আমিও সেই কথা মতো তাদেরকে বলে দিলাম। মনে মনে খুব খুশি হচ্ছিলাম। আমার শাশুড়ি মা আমাকে বলল, যাও রিহানকে ডেকে নিয়ে এসো। আমি রুমে গিয়ে দেখলাম তিনি ঘুমাচ্ছে। আমি ওনাকে ডাকতে যাব, কিন্তু আমার ভীষণ লজ্জা করছে। তবুও শাশুড়ি মায়ের কথা তো আর ফেলতে পারি না, তাই আমি ওনাকে কিছুটা ধাক্কা দিয়ে দিয়ে ডাকতে লাগলাম। সে তখন ঘুমন্ত চোখে আমার দিকে তাকায়। মুহূর্তের মাঝে চোখ বন্ধ করে আবারও আমার দিকে বড় চোখে তাকায় এবং আমাকে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে সে এক লাফে উঠে বসে। আমি তার আচরণে বেশ অবাক হলাম। তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে। এরপর সে আমাকে বলল, কি হয়েছে, এভাবে ডাকাডাকি করছেন কেন? আর আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করার? কান খুলে শুনে রাখুন, আমার থেকে দূরে থাকবেন। এসব কথা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি তার দিকে। চোখের পলক পড়ছে না আমার। সে এগুলো কি বলছে? আমি তার বিবাহিত স্ত্রী, আমি তাকে স্পর্শ করবে না তো কে করবে? আমি তখন বললাম, আমি আপনার স্ত্রী, আমি আপনাকে স্পর্শ করব না তো কে করবে? কিসের স্ত্রী? তুই নিজের চেহারা আয়নায় দেখেছিস? কালো গেওয়া ভূত একটা। তার মুখে এই প্রথমবার তুই তুকারি কথা শুনে আমার চোখে পানি চলে এলো। তবু আমি অবাক চোখে তার দিকেই তাকিয়ে আছি। সে এগুলো কি বলছে? এই শোন, আমার সামনে এভাবে ন্যাকা কান্না করবি না। আমার কপালটাই খারাপ। খারাপ না হলে কি তোর মতো এরকম কালি একটা ভূত আমার কপালে জুটে? এইবার আমার চোখের পানি মাটিতে পড়লো। চোখের পানি পড়ছে, আরো পড়বে। আমাকে বিয়ে করেছিস না, তুই এখন হাড়ে হাড়ে টের পাবি। আমি তোর সাথে ভালোই ব্যবহার করছিলাম, কিন্তু তুই সেই ব্যবহারের যোগ্য না। তোর মতো এই কালো ভূতকে আমি সবসময় নিজের পায়ের নিচে রাখি। আমার তখন হিচকি শুরু হয়ে গেল কাঁদতে কাঁদতে। আমার সামনে থেকে সরে যা, তোর চেহারাটা আবার দেখতে চাই না। আমার আজকে সকালটাই মাটি হয়ে গেল। আর হ্যাঁ, তোর নাম যেন কি? সালেহা। শুনে রাখ একটা কথা, তোকে আমি শুধু বিয়ে করেছি আমার মায়ের কসমের কারণে, কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি। কিন্তু তুই আমার থেকে কোনো ভালোবাসা তো দূরের কথা, বউয়ের আবদারও পাওয়ার কথা ভাবিস না। আমি শুধু লিসাকে ভালোবাসি। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, লিসাকে? জানতে চাস লিসাকে? তাহলে শোন, লিসা আমার ভালোবাসা। ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। এবার আমি অনেক কষ্টে নিজের কান্না থামিয়ে তাকে বললাম, আপনার যদি অন্য একটা মেয়ের সাথে আগে থেকেই সম্পর্ক থেকে থাকে তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলেন? আমাকে কেন বিয়ে করলেন আপনি? আমি তো আমার এই জীবনটা নিয়ে অনেক সুখে ছিলাম। স্কুল, বান্ধবী, বাবা মায়ের ভালোবাসা সবকিছুই ছিল আমার। সবাইকে ছেড়ে আপনার কাছে এসেছি। আপনার যখন আমাকে পছন্দ না, যেদিন আমাকে দেখতে গিয়েছিলেন সেদিন কেন বলেননি, দেখ কালী ভূত, এইসব ড্রামা অন্য কোথাও গিয়ে কর। আমি তো এই বিয়েতে কখনোই রাজি ছিলাম না। আমার মায়ের বাড়াবাড়ির কারণে আমাকে সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ বলতে হয়েছে। আপনি আপনার মায়ের জন্য আমার জীবনটা নষ্ট করবেন? তুই গরিব ঘরের মেয়ে, এত বড় বাড়িতে থাকতে পারছিস, এর থেকে আর কি চাস তুই? এখানে সব পাবি, তোর যা ইচ্ছা তাই করতে পারবি, শুধু আমাকেই পাবি না। বুঝতে পেরেছিস? মেয়েরা তার সংসার নিয়ে অনেক স্বপ্ন দেখে, তার বিয়ের পর সুন্দর একটা সংসার হবে, সবচাইতে বড় কথা তার স্বামী তাকে সবচাইতে বেশি ভালোবাসবে। আমি এই স্বপ্নটা সবসময় দেখতাম। এই স্বপ্ন নিয়েই আপনাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। আপনি একটি বার কেন বলেননি যে আপনি আমাকে পছন্দ করেন না বা আপনার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? তাহলে আমি নিজেই বিয়ে করতাম না। আমার স্বামী রিহান বলল, তোর মতো একটা কালো ভূতের এইসব আবেগ ভরা কথা আমার শুনতে আর ভালো লাগছে না। তুই এখনই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি তখন বললাম, ঠিক আছে, দূর হয়ে যাব। আমাকেও আপনি অতটা
ফেলনা বা সস্তা ভাববেন না। আমার নিজেরও মান সম্মান আছে। আমি আজই আমার বাপের বাড়িতে চলে যাব এবং সেখানে গিয়ে আমি আপনাকে তালাক দিয়ে দিব। শুধু শুধু আপনার জন্য আমার জীবনে একটা দাগ লেগে যাবে। কিন্তু আপনার মুখ থেকে এই সমস্ত বাজে কথা শোনার থেকে আমার এই দাগ অনেক ভালো। এরপর মুখ ঘুরিয়ে চলে আসি, সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে চলে যাই এবং দাঁড়িয়ে কাঁদতে থাকি। আমি কাকে বিয়ে করলাম, কাকে এতটা পছন্দ করলাম, এতটা ভালোবাসলাম, সে যে অন্য কাউকে ভালোবাসে। কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে গেছে। এতটা কষ্ট হয়তো এর আগে আমি কখনোই পাইনি। আমার শাশুড়ি মা আমাকে সারা বাড়িতে খুঁজে না পেয়ে ছাদে এসে দেখেন আমি ছাদের কোনায় দাঁড়িয়ে কাঁদছি। আরে সালেহা, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আমি আমার শাশুড়ি মাকে বলতে লাগলাম, মা, আপনার কসমের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার জীবনে এখন দাগ লেগে যাবে। আপনার ছেলে তো আমাকে একটুও পছন্দ করে না। আপনি সব জেনে বুঝে কেন আমাকে বিয়ে করিয়েছেন? আমি আমার গ্রামের সেই জীবনটাতে কত ভালো ছিলাম। ভেবেছিলাম শহরের মানুষদের মন খুব ভালো হয়, কিন্তু আপনার ছেলে আজ আমাকে যা যা বলেছে আমি এগুলো মুখেও আনতে পারবো না। কিন্তু আপনি কেন করলেন আমার জীবনটা এভাবে ধ্বংস? আপনার ছেলে লিসা নামের একটা মেয়েকে ভালোবাসে। আপনি সবটা জেনে কেন আমাকে এই ঘরে এনেছেন? আমার শাশুড়ি মা তখন চোখের পানি ফেলে বললেন, মা রে, আমার ছেলেটা বিগড়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম তোকে বিয়ে করিয়ে আনলে তুই ওর মন জয় করে নিবি আর আমাদের সংসারে ঠিক আগের মতোই শান্তি ফিরে আসবে। ও যে মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে সেই মেয়েটা একটুও ভালো না। এর আগেও দুটো বিয়ে করেছে, কিন্তু একটা স্বামীকে নিয়েও থাকতে পারেনি। কিভাবে যেন আমার ছেলেকে ফাঁসিয়েছে। ওই মেয়ের পাল্লায় পড়ে একদিন আমার ছেলে শেষ হয়ে যাবে। সেই মেয়েটা শুধু টাকা টাকা করে আর কিছুই বোঝে না। তাই আমি ভেবেছি গ্রামের একটা সহজ সরল মেয়েকে বিয়ে করলে যেভাবেই হোক সংসারটা আগলে ধরে ওকে বোঝাবে আর আমার ছেলেটাও ভালো পথে ফিরে আসবে। আমাকে মাফ করে দিন মা, আমি পারবো না। এটা কোনো সম্পর্কের কাতারেই পড়ে না। আমি কোথায় গ্রামের গেয়েও ভূত আর সেই শহরের স্মার্ট ছেলে, তার পছন্দ শহরের মেয়েদের। অযথা আমার মতো গেও ভূতকে কেন আনলেন তার বউ করে? আমার শাশুড়ি মা তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, কে বলেছে তুই গেও ভূত? তুই তো সবচেয়ে সুন্দর। তুই একদম চিন্তা করিস না মা, তোকে আমি এতটা মডার্ন করে ছাড়বো যে ও তোর পিছু পিছু ঘুরবে। কিন্তু এই সৌন্দর্যের মানে কি? যখন আমার সৌন্দর্য আবার শেষ হয়ে যাবে তখন আপনার ছেলে আমাকে দুমড়ে মুচড়ে ফেলে দিবে। আমার শাশুড়ি মা তখন আমার কপালে চুমু দিয়ে কান্না থামালেন। বিকেলবেলা আমার শাশুড়ি মা আমাকে নিয়ে পার্লারে যায় এবং সেখানে আমার রূপচর্চা শুরু হলো। এই শহরের শ্যামলা ত্বক ফর্সা হওয়ার কত ক্রিম আছে, এর আগে আমি কখনোই দেখিনি। কত মেশিন। অপরদিকে আমার স্বামী রিহান সেই মেয়ের প্রেমে পাগল। সকালবেলা বের হয়, আসে রাত 2টা-3টায়। সারাদিন সেই মেয়ের বাসায় থাকে। আর এইদিকে আমার শাশুড়ি মা আমাকে সুন্দর করার কোনো চেষ্টায় বৃথা করছে না। আমি মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর হওয়ার শর্ত আমার স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য আমি তার মনের মতো হওয়ার চেষ্টা করছি। অথচ সে দিনের পর দিন আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছে। সে আমার সাথে এক ঘরে থাকবে না। তার কথা হচ্ছে আমি অন্য কোথাও গিয়ে ঘুমাবো। তার সাথে এক ঘরে ঘুমানো সম্ভব না। তাই আমি আমার শাশুড়ি মায়ের সাথে ঘুমাতাম। একদিন রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড পানি পিপাসা লেগেছে। অপরদিকে তাকিয়ে দেখলাম শাশুড়ি মা ঘুমাচ্ছে। তাই তাকে আর ডাকলাম না। আমি নিজে চলে গেলাম কিচেনে পানি খাওয়ার জন্য। পানি খাওয়ার পর যেই না আমি রুমে ঢুকবো ঠিক অমনি আমার কানে শব্দ এলো, আমার স্বামী এত রাতে কার সাথে যেন কথা বলছে। নিশ্চয়ই ওই লিসা নামের মেয়েটার সাথে। আমি এক পা দুপা করে তার রুমের দিকেই যাচ্ছি। দেখলাম দরজা কিছুটা ফাঁকা। সেই ফাঁকা দরজায় চোখ পড়তেই দেখলাম আমার স্বামী সেই মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলছে। সেই মেয়েটা আমার স্বামীর বডি দেখে বলছে, তুমি খুব হ্যান্ডসাম। মুহূর্তের মাঝে আমার চোখে পানি চলে এলো। আমি শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে এখানে পড়ে আছি। ভেবেছিলাম তার মনের মতো হলে সে আমাকে একদিন না একদিন গ্রহণ করবেই, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায় না। অর্ধলগ্ন হয়ে একটা পর নারীর সাথে ভিডিও কলে কথা বলছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো মাটিতে। এমন একটা মানুষকে ভালোবেসেছি যে কিনা আমার দিকে ফিরেও তাকায় না। আমার পুরো জীবনটা বরবাদ হয়ে গেছে। হঠাৎই রিহানের চোখ পড়লো আমার দিকে। দেখলো আমি তার দিকে তাকিয়ে কাঁদছি। সে তখন ভিডিও কল কেটে আমার কাছে আসলো আর বলল, তোর সাহস কি করে হলো এই রুমে উকি দেওয়ার? মেয়ে মানুষরা যে এতটা বেহায়া হতে পারে তোকে না দেখলে বুঝতেই পারতাম না। এরপর তিনি আমার মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিলেন। আমি বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আছি বরফের মতো জমে। শুনতে পেলাম সে আবারও সেই মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলছে গেট লাগিয়ে। একজন স্ত্রীর কাছে এর চাইতেও বড় অপমানের মনে হয় না আর কিছু আছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। নিজের প্রতি নিজেরই
ঘৃণা হচ্ছে। আসলে আমি এতটা বেহায়া হলাম কি করে। রুমে চলে আসি। রুমে আসা মাত্রই শাশুড়ি মা উঠে বসলেন। মা সালেহা, কোথায় গিয়েছিলে তুমি? আমি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। কি হয়েছে মা, কাঁদছো কেন? আমি আর এখানে থাকবো না মা। কালকেই আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আর সেখানে গিয়েই আপনার ছেলেকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এখানে আমি আর এক মুহূর্ত থাকলে দম বন্ধ হয়ে মারা যাব। কিন্তু কি হয়েছে বৌমা? আপনার ছেলে সেই মেয়েটার সাথে কি অবস্থায় কথা বলছে। জানতাম মানুষ পাপ করলে নাকি তার ঘাড়েও পাপ জুটে। আমি তো কখনো কোনো পাপ করিনি। তাহলে এত কষ্ট আমাকে কেন সহ্য করতে হচ্ছে মা, বলতে পারেন? আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমার গ্রামের বাড়ি আমার কাছে অনেক ভালো। সেখানে অন্তত আমার সাথে এতটা খারাপ ব্যবহার করে না কেউ। আপনার ছেলে আমার সাথে যে ব্যবহার করে সেটা রাস্তার কুকুরের সাথেও কেউ করে না। বৌমা, তুমি একটু শান্ত হও, কান্না থামাও। আমি রিহানকে এখনই গিয়ে বকবো। না মা, দরকার নেই। আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি। কাল সকালেই আমি আমার বাবা বাড়িতে চলে যাব। বৌমা, তুমি এই কথা বলো না। তুমি যদি চলে যাও তাহলে তো আমার ছেলেটা কখনোই শুধরাবে না। দেখুন মা, আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে অনেক আগেই চলে যেত, কিন্তু তারপরও আমি আপনার মুখের কথায় নিজেকে পরিবর্তন করে তার উপযুক্ত হওয়ার চেষ্টা করছি। আমার এই চেষ্টা বৃথা। আপনার ছেলে শুধু ওই মেয়েকেই ভালোবাসে, আমাকে ভালোবাসে না। আর আমার দরকারও নেই এরকম ভালোবাসার। যে ভালোবাসা এতটা কষ্ট পেতে হয় সেই ভালোবাসা আমি চাই না। এই সম্পর্কে তো আমার মা বাবা কিছুই জানে না। জানলে তারা কেঁদে মরেই যাবে। তারা বলবে তারা নিজের হাতে আমার জীবন ধ্বংস করেছে, কিন্তু এতে তো তাদের কোনো হাত নেই। এরপর আমি কোনো রকমের রাতটা পার করলাম। আমার শাশুড়ি মা কাঁদলেন। আমি আমার শাশুড়ি মায়ের কান্না দেখেও দেখলাম না। তার কান্না দেখলে যে আমাকে সারা জীবন কাঁদতে হবে। পরদিন সকালবেলা আমি আমার ব্যাগ গোছাচ্ছি। বারবার শাশুড়ি মা আটকাচ্ছেন। শাশুড়ি মা একবার রিহানের ঘরে যাচ্ছে, একবার আমার ঘরে আসছে। রিহানকে গিয়ে বারবার বলছে, যা বউকে গিয়ে আটকা। ও যদি এই বাড়ি থেকে বের হয় তাহলে আমি নিজেই কিছু একটা করে ফেলবো। তখন রিহান বলে, দেখো মা, তুমি এমনিতেই ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েটা করিয়েছো। তুমি আগে থেকেই জানতে আমি অন্য কাউকে পছন্দ করি, তারপরেও এই কালী ভূতের সাথে আমার বিয়ে দিয়েছো। এখন আবার ওই মেয়েটা চলে যাচ্ছে, আবার বলছো ওকে গিয়ে আটকাতে। তুমি আমার ইগোটা শেষ করতে বলছো? কিসের ইগো? ও তোর বিবাহিতা স্ত্রী, আর যার সাথে তুই কথা বলিস, যার জন্য মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, সে একটা নষ্ট দুশ্চরিত্রা মেয়ে। মা, আর একটা কথাও আমি লিসার নামে শুনবো না। তুমি যদি আমাকে এভাবে পেইন দাও তাহলে আমি নিজেই কিছু একটা করে ফেলবো। আমার শাশুড়ি মা এবার দৌড়ে এলেন আমার ঘরে, আর দেখলেন আমি প্রায় ব্যাগ গুছিয়ে ফেলেছি। বৌমা, আল্লাহর দোহাই তুমি যেও না। তুমি চলে গেলে আমি মরেই যাব। আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনলাম না। মামা শ্বশুরকে গিয়ে বললাম, আপনি আমাকে গাড়িতে উঠিয়ে দিন, আমি চলে যেতে পারবো। মামা শ্বশুরও আমাকে বোঝাতে লাগলেন, কিন্তু কোনো কাজ হবে না। সবার জোরাজুরিতে কেউই আমাকে আটকাতে পারছে না। পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, দাঁড়াও। কণ্ঠটা রিহানের। আমি দাঁড়ালাম। সে আমার কাছে এসে বলল, তোমার কষ্ট করে ডিভোর্স লেটার পাঠাতে হবে না, আমি পাঠিয়ে দিব। রিহানের মা তখন রিহানের গালে জোরে একটা চড় মারে। আমি তখন অবাক হয়ে তাকিয়ে আছি। রিহান তখন গালে হাত দিয়ে তার মায়ের দিকে তাকালো আর বলতে লাগলো, ছোট থেকে বড় হয়েছে, কখনোই তুমি আমার গায়ে হাত তুলোনি, আর আজকে একটা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? ঠিক আছে, তোমরা তোমাদের বউকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে, আর আসবো না। এরপর রিহান ঘর থেকে বেরিয়ে গেল। ওকে অবশ্য কেউই আটকালো না। এরপর আমিও বেরিয়ে গেলাম। আমার শাশুড়ি মা সোফার উপর বসে কাঁদতে লাগলেন। আমার মামা শ্বশুর তখন আমাকে গাড়িতে উঠিয়ে দিলেন। চোখ বন্ধ করে বাসের সিটে শুয়ে আছি। জানালাটা খোলা, বাতাস আসছে। বারবার বোরকার হিজাবটা সরে যাচ্ছে। বিরক্ত হয়ে জানালাটা আটকে দিলাম। এরপর চোখ বন্ধ করতেই চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো, এবং চোখ বন্ধ থাকা অবস্থায় চোখের পানি পড়ছে। এক বুক কষ্ট নিয়ে বাপের বাড়ি ফিরছি, তাও আবার বিয়ের পর এই প্রথমবার। মা বাবাকে কি জবাব দিব? গ্রামের মানুষদেরকে এবার কিভাবে মুখ দেখাবো? আমার জীবনে যে দাগ লেগে গেল। চোখ বন্ধ করে অনেক কিছু ভাবলাম। এরপর বাস ড্রাইভারকে বললাম, ভাইয়া আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। তখন বাসের ড্রাইভার আমাকে সেখানেই নামিয়ে দিল। বাস থেকে নেমে আমি একটা রিকশায় উঠি, আর তাকে ঠিকানা বলতে সে একদম আমার শ্বশুর বাড়ির গেটে নামিয়ে দিল। ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। দরজাটা খোলা। দরজাটা খুলতেই দেখলাম সোফার উপর শাশুড়ি মা বসে কাঁদছে। আমাকে ফিরে আসতে দেখে তিনি হাসি মুখে দৌড়ে এলেন আমার কাছে। বৌমা, তুমি ফিরে এসেছো? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার বাড়ির চাঁদ আমার বাড়িতে ফিরে এসেছে। আমি খুব খুশি হয়েছি বৌমা। তুমি অন্তত আমার কষ্টটা বুঝলে। যে ছেলেকে 9 মাস 9 দিন পেটে ধরেছি সে আমার কষ্ট বুঝেনি, কিন্তু তুমি পরের মেয়ে হয়ে আমার কষ্টটা বুঝেছো। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক করেছো বৌমা। শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের নিজের বাড়ি। এরপর তিনি আমার কপালে চুমু দিলেন। আমি তখন বললাম, আমার কিছু শর্ত আছে মা। আমার শাশুড়ি মা তখন হাসতে হাসতে বলল, তোমার যত শর্ত আছে সব আমি মানতে রাজি। আমার শর্ত হচ্ছে
এতদিন তো আমি আপনার ছেলের উপযোগী হওয়ার জন্য অনেক কিছুই করেছি, তার মন পাওয়ার জন্য কত কিছুই না করেছি, কিন্তু সে আমাকে সবসময় অবহেলাই করেছে। তাই এবার আমি আর ওরকম কিছুই করব না। তাহলে কি করবে তুমি? এইবার আমি আপনার ছেলেকে একটা শিক্ষা দিব, যে শিক্ষাতে আপনার ছেলে কাঁদতে কাঁদতে আমার কাছে মাফ চাইবে, আর হ্যাঁ, সেই মেয়েটাকেও মুছে ফেলবে জীবন থেকে। কিন্তু বৌমা, এটা কি করে সম্ভব? সব সম্ভব। এবার শুধু আপনি আমার খেলা দেখেন। আমি আমার শাশুড়ি মায়ের ঘর থেকে আমার সব জিনিসপত্র নিয়ে রিহান এবং আমার বেডরুমে সবকিছু গুছিয়ে রাখলাম। রাত 1টার দিকে রিহান বাড়ি ফিরলো। রিহানের মা দরজা খুলে রিহানকে বলল, কি রে, তুই না বলেছিলে এই বাড়িতে আর ফিরবি না? তাহলে কেন ফিরলি? যা না, ওই মেয়েটার বাড়িতে গিয়ে থাক। আরে মা, আমি তো ওইসব রাগের মাথায় বলেছিলাম, ওই আপদটাকে বিদায় করার জন্য। তা যাই হোক, তোমার ওই বৌমা তো চলেই গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আমার শাশুড়ি মা তখন বলল, এরপর রিহান হাত মুখ ধুয়ে খাবার খেয়ে রুমে এসে লাইট অন করতে দেখলো আমি বিছানায় পায়ের উপর পা রেখে শুয়ে টিভি দেখছি। রিহান ভয়ে চিৎকার দিয়ে উঠলো, তুমি তুমি এখনো যাওনি? আমি তখন এমন ভাবে টিভি দেখছিলাম যেন কে আমার সাথে কথা বলছে তা দেখার সময় নেই। রিহান তখন আমার সামনে এসে বলল, এই মেয়ে, তোমাকেই বলছি, কথা কানে যাচ্ছে না? সকালবেলা এত বড় বড় কথা বললে এখনো যাওনি কেন? আমি এবার টিভির সাউন্ডটা বাড়িয়ে দিলাম। রিহান তখন কানে হাত দিয়ে চিৎকার করে বলছে, সাউন্ড কমাও বলছি। এরপর আমি আরো জোরে সাউন্ড বাড়িয়ে দিলাম। রিহান এবার গিয়ে সুইচ অফ করে দিল টিভির, এবং পুরোটা ঘর নিস্তব্ধ হয়ে গেল। দৌড়ে এলো আমার কাছে, তোর এত বড় সাহস, তুই এই রুমে কি করছিস? এইবার আমিও বলতে শুরু করলাম, কেন, এই রুমটা কি তোর একার? এই রুমটা আমারও। তোর সাহস কত বড়, তুই আমাকে তুই করে বলছিস? তোর এবার এত সাহস কোত্থেকে এলো যে তুই আমাকে তুই করে বলবি, আর আমি তোকে ছেড়ে দিব? এই মেয়ে, দেখ, আমার মেজাজ খারাপ করিস না। মেজাজ খারাপ করলে কি করবি শুনি? মারবি আমাকে? একবার গায়ে হাত তুলেই দেখ না, সোজা নারী নির্যাতনের মামলা দিয়ে দিব তোর নামে। রিহান এবার ভয়ে চুপসে গেল, আর আমার দিকে ভীত বিড়ালের মতো তাকিয়ে বলল, আমি কি তোমাকে মেরেছি? আমার মুখে রিহান এরকম ভয়ানক মামলার কথা শুনে অবাক এবং কিছুটা ভয় পেয়েছে। এরপর সে আমার সাথে আর কোনো কথা না বাড়িয়ে বিছানায় শুতে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আমি তার বালিশ নিচে ফেলে দিই, আর তাকে বলি, এখন থেকে তুই নিচেই ঘুমাবি। রিহান কিছুই বলতে পারছে না, সে ভয় পেয়েছে। সে আমার সাথে জোর গলায় কথা বলতে পারছে না। সে বালিশটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লো। আমি বিছানা শুয়ে আবারও টিভিটা অন করে দিলাম এবং সাউন্ড এত জোরে বাড়িয়ে দিলাম যে রিহান ঘুমাতেই পারছে না। বারবার চিৎকার করে বলছে, উফ, অসহ্য, টিভি ভেঙে ফেলবো। কিন্তু তাতেও আমি কোনো কিছুই গায়ে মাখছি না। বাবু মশাইয়ের কথায় আমি অনেক কষ্ট পেয়েছি এতদিন, কিন্তু এখন সময় এসে গেছে আমি যতটা কষ্ট পেয়েছি তার থেকেও দ্বিগুণ কষ্ট তাকে দেওয়ার, যাতে সেও বুঝতে পারে সালেহা কি জিনিস। টিভির শব্দে ওই রুম থেকে শাশুড়ি মা দৌড়ে এলেন। কি ব্যাপার বৌমা, তুমি এখনো ঘুমাওনি? আমি তখন সাউন্ড কমিয়ে দিয়ে বললাম, না মা, আমার ঘুম আসছে না, আমার না খুব গান শুনতে ইচ্ছে করছে। তাই নাকি? তা শোনো, তোমাকে কে নিষেধ করেছে? রিহান তখন অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। দেখছে ওর মাও কিছুই বলছে না। এরপর শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি টিভিতে জোরে সাউন্ড দিয়ে কালা চশমা গানটা ছেড়ে দিলাম এবং নাচতে শুরু করলাম। রিহান আমার দিকে পাগলের মতো তাকিয়ে দেখছে। আমি তো দেখেও দেখছি না, মনের মধ্যে কত যে আনন্দ হচ্ছে ওর এই জ্বলন্ত চেহারাটা দেখে। কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটা ওকে ফোন করলো। ও ফোনটা ধরেই বারান্দায় চলে গেল। মেয়েটা তখন হয়তো বলছিল যে এত সাউন্ড কোথা থেকে আসছে। তখনও কিছুই বলতে পারলো না। মেয়েটাকে বলল, পরে কথা বলবো তোমার সাথে, এখন আমি ব্যস্ত আছি। এরপর কল কেটে আবারও সোফায় বসে আমার তামাশা দেখছি। কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম চলে এলো আমার। তাই আমি টিভিটা অফ করে লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম। বারান্দা দিয়ে চাঁদের আলোয় ঘরটা বেশ ভালোই দেখা যাচ্ছে। চোখটা বন্ধ করে কিছুক্ষণ পর কি যেন মনে করে চোখটা খুলে দেখলাম রিহান বালিশ হাতে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তখন ভয়ে এক চিৎকার দেই এবং সাথে সাথে রিহান লাইট অন করে। দেখলাম ওর হাতে বালিশ। আমি তখন চিৎকার করে বললাম, আপনার এত সাহস, আপনি আমাকে মারতে এসেছেন? রিহান তখন হাতের ইশারায় চুপ করতে বলে, কিন্তু আমি জোরে জোরে চিৎকার করাতে রিহান আমার মুখ চেপে ধরে আর কানের কাছে বলে, সোফায় ঘুমানোর অভ্যাস নেই আমার, তাই আমি বিছানার এপাশে ঘুমানোর জন্যই এসেছি। আমি তখন ওর হাতে কামড় দিয়ে হাত সরিয়ে দিই। ও তখন চিৎকার করে উঠে আর বলে, এইটা কি দাঁত নাকি ছুরি? তাকিয়ে দেখলাম রিহানের হাত দিয়ে রক্ত পড়ছে। নিজের ওড়না ছিঁড়ে আমি রিহানের হাতে বেঁধে দিলাম। রিহান তখন বলল, থাক, আর ঢং করতে হবে না। আমি তখন বললাম, আমার কি দোষ বলেন তো? আপনি এইভাবে বালিশ নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিলেন, মনে হচ্ছে এখনই আমাকে বালিশ চাপা দিয়ে মারবেন। আজব, আমাকে কি তোমার খুনি মনে হয়? কিছু মনে করবেন না,
আপনি কিছুটা খুনিদের মতোই দেখতে। কি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে খুনি বললে? আচ্ছা, আমি এখন যা শুনলাম তা কি সত্যি? আপনি আমার সামনে চিৎকার করে কথা বলেছেন? রিহান তখন চুপ হয়ে যায়। মুহূর্তের মাঝে সেই মেয়েটা আবারও ফোন করে রিহানের ফোনে। এবার রিহানের হাত থেকে ফোনটা আমি নিয়ে নিই আর কলটা ধরেই বলি, লিসা। আমি তোমাকে কি বলে ডাকবো বুঝতে পারছি না, কারণ এই লিসা নামটার সাথে আমরা অনেক কিছু অ্যাড করতে ইচ্ছে করছে, বাট ভদ্রতার খাতিরে আর অ্যাড করলাম না। ওপাশ থেকে মেয়েটা বলছে, কে তুমি? রিহান কোথায়? কে রিহান? রিহান তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। তাহলে ফোনটা তুমি ধরেছো কেন? রিহানকে দাও না তো। রিহান ফোনটা ধরতে পারবে না। কিন্তু কেন? কারণ বউ রেখে পরকিয়া করলে কত বছর যাবত যেন জেল হয়, মনে পড়ছে না। ও, তাহলে বুঝেছি, তুমি তাহলে ওই কালী ভূতটা, তাই না? হ্যাঁ, আমি সেই কালী ভূত। একবার এসো এই বাসায়, তোমার রক্ত চুষে খাবো। এরপর আমি ফোনটা কেটে দেই। রিহানকে ফোনটা হাতে ধরিয়ে দিয়ে বললাম, সাবধান হয়ে যান রিহান সাহেব, এটাই আমার শেষ কথা। এরপর আমি আর কিছুই বলবো না। আমার যা অভিযোগ আছে সব থানায় গিয়ে বলবো। রিহান তখন গলার ঢোক গিলল। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে গাঢ় নীল রঙের একটা শাড়ি পরেছি, কপালে টিপ দিয়েছি, চোখে কাজল দিয়ে ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছি, হাতে পরেছি কাচের চুড়ি। কাচের চুড়ির শব্দে রিহানের ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে আছে, আমাকে যেন চিনতেই পারছে না। আমি তখন চুল ঝাড়া দেওয়ার সময় চুলের ভেজা পানি রিহানের মুখে গিয়ে লাগলো, তবুও রিহানের চোখের পলক ফেললো না। সে এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। ঘুরে যখন রিহানের দিকে তাকালাম তখন দেখলাম ও আমার দিকেই তাকিয়ে আছে। আমি তখন মুখ ভেঙিয়ে বললাম, ঢং দেখে আর বাঁচি না। এরপর সোজা চলে গেলাম শাশুড়ি মায়ের কাছে। গিয়ে দেখলাম উনি গহনা নিয়ে বসে আছে। মা, আপনি কি ব্যস্ত আছেন? তাহলে আমি পরে আসবো। না না সালেহা মা, আমি তো ব্যস্ত নই, আমি এখনই তোমাকে ডেকে পাঠাতাম। এখানে এসো দেখি, তোমার জন্য আমি হার বের করেছি। জানো, এই হারটা এই বাড়িতে আসার পর প্রথমবার আমার শাশুড়ি মামাকে দিয়েছিলেন। এত ঝামেলার মাঝে তোমাকে এই হারটা দেওয়াই হয়নি। এখন তুমি এই বাড়িতে এসেছো আমার ছেলের বউ হয়ে, তাই এই হারটা তোমার। কিন্তু মা, এগুলোর কি দরকার ছিল? এরপর শাশুড়ি মা আমাকে সেই হারটা পরিয়ে দিলেন। বাহ বৌমা, তোমার গলায় তো বেশ মানিয়েছে হারটা। দেখে মনে হচ্ছে তোমার গলার জন্যই এই হারটা বানানো হয়েছে। শাশুড়ির মুখে নিজের এত প্রশংসা শুনে আমি যেন খুশিতে লাল হয়ে গেলাম। আচ্ছা মা, আমি কি একটু আমার মা বাবার সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, এটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? তোমার যখন ইচ্ছে হয় তুমি তখনই কথা বলবে। এরপর আমি আমার মাকে ফোন করি। মা, কেমন আছো? এতদিন পর মনে পড়লো আমাদের কথা। তুই কেমন আছিস সেটা বল। আমি অনেক ভালো আছি। জামাই কেমন আছে? হ্যাঁ, সেও ভালো আছে। কবে থেকে তোকে দেখি না, তোকে দেখার জন্য মনটা কেমন করে। তোর বাবা সারা দিন শুধু তোর কথাই বলে। সালমানের মন খারাপ তো সারা দিনই থাকে তোর জন্য। আর আমার কথা কি বলবো, সারাক্ষণই এদিক ওদিক তাকালে তোর চেহারাটা ভেসে ওঠে। তা জামাইকে নিয়ে একদিন আয় না তোর বাপের বাড়িতে। ঠিক আছে, আসবো, তবে আমার শাশুড়ি মাকেও সাথে করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে মা, রাখছি। আমি কবে আসবো তোমাকে জানাবো। আমি আমার শাশুড়ি মাকে বললাম, আমার মা আপনাদেরকে যেতে বলছে। এই কথা শুনে আমার শাশুড়ি মা তো ভীষণ খুশি। তিনি ছোট থেকেই অনেক বেশি গ্রাম পছন্দ করে, কিন্তু গ্রামে ওইরকম একটা আত্মীয় স্বজন না থাকার কারণে আর যাওয়া হয় না। কি বললে বৌমা? আমার যে গ্রাম কতটা ভালো লাগে তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি মা, আমাদের ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি একবার গেলেই মুগ্ধ হয়ে যাবেন। তাই নাকি? তা কবে যাবে বলো না বৌমা? আপনি যেই দিন বলবেন সেই দিনই। মা বলেছে যাওয়ার একদিন আগে তাকে ফোন করে জানাতে। ঠিক আছে, তাহলে চলো আমরা কালই যাই। তা না হয় ঠিক আছে, কিন্তু আপনার ছেলে, সে কি আমাদের সাথে যেতে চাইবে? জানি না, ওর কথা বলতে পারি না। একদম চিন্তা করবেন না মা, আমি এখন ঘরে যাচ্ছি। এরপরই সে আপনার কাছে এসে বলবে সেও আমাদের সাথে যাবে। কিন্তু কিভাবে? একটু থাকুন, আমি আসছি। এরপর আমি বেডরুমে গিয়ে বললাম, আমি আজকেই থানায় যাব আপনার নামে অভিযোগ করতে। কিন্তু কেন? আমি আবার কি করেছি? কি করেননি সেটা বলেন। আপনি বউ রেখেও পরকিয়া করেন, বউয়ের সাথে তুই তুকারি খারাপ ব্যবহার করেছেন, এমনকি এটাও বলবো যে আপনি আমার গায়েও হাত তুলেছেন। কি? আমি আবার কবে তোমার গায়ে হাত তুললাম? জানি না, কিন্তু আমি তো গিয়ে বলবো। আজব তো, এখন আমি আবার কি করলাম যে তুমি আমাকে এভাবে হুমকি দিচ্ছ? একটা শর্তে আমি এগুলো কিছুই বলবো না। কি শর্ত? কিছুক্ষণ আগে আমার মাকে ফোন করেছিলাম, সে বলেছে আমাদের সবাইকে গ্রামে যেতে। অসম্ভব, ওই গ্রামে আমি যাবই না। ওইখানে সব মূর্খ মানুষরা যায়। কেন? গ্রামে যারা থাকে তার কি মানুষ না? মানে শহরে যারা থাকে তারাই মানুষ? আমি সেটা বলিনি, কিন্তু গ্রাম আমার পছন্দ না। আমি এত কিছু বুঝি না। আমার বাবা মায়ের কাছে তার একমাত্র মেয়ের জামাই আপনি, তাই আপনি যদি আমাদের সাথে না চলেন তাহলে আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। সালেহা, তুমি এই হুমকি দিয়ে আর কতদিন আমাকে আটকে রাখবে? যতদিন আপনাকে আটকে রাখতে পারবো
ততদিন। ঠিক আছে, বলো কবে যাবে? কালকে যাব। আপনি এখন মায়ের কাছে গিয়ে বলবেন যে কালকে আমরা যাচ্ছি। ঠিক আছে। এরপর রিহান তার মায়ের কাছে গিয়ে বলে কালকেই তারা আমাদের বাড়িতে যাবে। এই কথা শুনে আমার শাশুড়ি মা তো খুশিতে আত্মহারা। পরের দিন সকালবেলায় আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমার শাশুড়ি মা আমার বাবা মায়ের জন্য এবং আমার ছোট ভাইয়ের জন্য অনেক উপহার নিয়েছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, যেখানে তাদের জন্য আমার উপহার নিয়ে যাওয়ার কথা, সেখানে আমার শাশুড়ি মা তাদের জন্য উপহার নিয়ে যাচ্ছে। এর চাইতে একটা মেয়ের খুশির জন্য আর কি হতে পারে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকেই আমি চিৎকার করে বললাম, সালমান ভাই কোথায় তুই? দৌড়ে এলো সালমান আর আমাকে জড়িয়ে ধরে বলল, আপু তোকে যে কত মনে পড়েছে বলে বোঝাতে পারবো না। এরপর রিহানকে সালাম দিয়ে বলল, দুলা ভাই কেমন আছে? সেই সাথে আমার শাশুড়িকেও সালাম করলো। দৌড়ে এলেন আমার বাবা মা। রিহান আমার বাবা মাকে সালাম দিল। আমার শাশুড়ি মা তখন বলল, আপনাদের গ্রামটা যে কি সুন্দর, আমি আর এক মুহূর্তও থাকতে পারলাম না। যখনই শুনেছি আপনারা দাওয়াত দিয়েছেন আর বসে থাকতে পারলাম না, চলে আসলাম। আমার মা তখন বলল, একদম ভালো করেছেন, এতদিন আমাদের বাড়িটা একদম খালি খালি লাগছিল, এখন আপনারা চলে আসার কারণে পুরো বাড়িতে আনন্দ বইছে। রিহানের মুখ ফ্যাকাশে, কেননা তার যে গ্রাম একটুও ভালো লাগে না। আমি এক প্রকার জোর জবরদস্তি হুমকি ধামকি দিয়ে নিয়ে এসেছি, নয়তো সে কখনোই আসতো না। মুহূর্তের মাঝে রিহানের ফোনটা বেজে উঠলো। ওই মেয়েটা ফোন করেছে। রিহান তখন ফোন কেটে দিল। যেহেতু আমার বাবা মার সামনে, তাই ফোনটা ধরতে পারছে না। তো বিষয়টা লক্ষ্য করে রিহানের হাত থেকে ফোনটা হাতে নিয়ে নিলাম। রিহান তখন আমার দিকে তাকিয়ে আছে। আমার কথা হচ্ছে, সেই মেয়েটাকে এমন এক ধোলাই দেওয়া উচিত যাতে সেই মেয়েটা হাড়ে হাড়ে টের পায়। একটা জায়গায় ঘুরতে এসেছি, সেখানে এসেও কিভাবে জ্বালাচ্ছে। আমার মা তখন বলল, কি রে ফোনটা ধরছিস না কেন? আমি তখন বললাম, ঠিক আছে তোমরা কথা বলো, আমি ওখান থেকে একটু কথা বলে আসি। এরপর আমি একটা গাছের পাশে চলে যাই। রিহান তখন এমন এক চিপা বাসে পড়েছে যে সে আমার কাছে দৌড়ে আসতেও পারছে না তার ফোনটা নেওয়ার জন্য। ওইদিকে ফোন ধরে আমি তো সেই মেয়েটাকে উড়াধুরা গালিগালাজ করে আমি ওকে বললাম, রিহান আমার স্বামী, ও আমারই থাকবে, তোর কখনোই হবে না। দেখেছিস আমি যে তোকে এত গালিগালাজ করি, ও কিছুই বলছে না। কারণটা হচ্ছে রিহান আর তোকে ভালোবাসে না। আর তোর মতো এরকম খারাপ মেয়েকে কে ভালোবাসতে পারে বল? যদি লজ্জা শরম থেকে থাকে তাহলে নেক্সট টাইম আর ফোন করবি না। এরপর আমি ফোন কেটে দিই এবং রিহানের হাতে ফোনটা ধরিয়ে দিই। রিহান তখন রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে আছে, কিছু করতেও পারছে না, আবার সইতেও পারছে না। এরপর সে ঘরে ঢুকে ওই মেয়েটাকে অনেকবার ফোন করে, কিন্তু সেই মেয়েটা ওকে ব্লক করে দিয়েছে। যাক বাবা, কাজ হয়েছে তাহলে। রিহান তখন আমার কাছে এসে বলল, তুমি লিসাকে কি বলেছো? ও আমাকে ব্লক করে দিয়েছে। তখন আমি বললাম, ওকে যা বলার তাই বলেছি, ও আর আপনাকে ফোন করবে না। আর হ্যাঁ, খবরদার আপনি ওকে ফোন করবেন না। ফোন করবো না মানে? আমি তো ওকেই ভালোবাসি। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি? মুহূর্তের মাঝে আমি থমকে গেলাম। মাঝে মাঝে রিহানের মুখ থেকে যে কথাগুলো বের হয়, সেই কথাগুলো একদম বুকের ভেতর সূচ ফোটার মতো। আমি আর কিছুই বললাম না, ঘর থেকে বেরিয়ে এলাম। উঠোনে দাঁড়িয়ে পেছন ফিরে রিহানের দিকে একবার তাকালাম। এরপর আমি সোজা হাঁটতে শুরু করলাম। রিহান মনে মনে ভাবলো আমি আবার কি করতে যাচ্ছি নতুন করে, তাই ও আমার পিছু পিছু আসে। ও যে আমার পিছু পিছু আসে সেটা আমি খেয়াল করিনি। আমি হাঁটতে হাঁটতে চলে যাই নদীর পাড়ে। নদীর পাড়ে কি বাতাস, মন ছুঁয়ে যাওয়ার মতো। আমার চুলগুলো হাওয়ায় উঠছে। আমি নদীর দিকে তাকিয়ে আছি, চোখ থেকে পানি পড়লো। রিহান তখন হেঁটে হেঁটে আমার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। মূলত ওর এই পরিবেশটা এবং এই আবহাওয়াটা অনেক ভালো লাগছে। ও কখনো ভাবতেও পারেনি গ্রাম এতটা সুন্দর হতে পারে। কিন্তু ও যখন লক্ষ্য করলো আমি কাঁদছি, তখন আমার সামনে চলে আসে আর বলে, আমি তোমাকে কান্না করার মতো কোনো কিছুই বলিনি সালেহা। আমি তখন বললাম, ছোট থেকে বড় হয়েছি, কখনো আমার জীবনে ভালোবাসা আসেনি। এমনকি আমি কোনো ছেলের সাথে কথাও বলিনি। আর ভালো লাগা তো অনেক দূরের কথা। কিন্তু যখন আপনার প্রস্তাব আমাদের বাড়িতে আসলো, যখন আপনার ছবিটা দেখলাম, তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আপনাকে মনে মনে খুব পছন্দ করে ভালোবেসে ফেলেছিলাম। আমার এক আকাশ স্বপ্ন নিয়ে আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার সাথে সুখে সংসার করার জন্য, আপনার থেকে ভালোবাসা পেয়ে নিজের জীবনটাকে ধন্য করার জন্য। কিন্তু আপনি কি আমাকে সেই ভালোবাসাটা দিয়েছেন? সবসময় আমার গায়ের রং, আমাকে খারাপ কথা বলেছেন, আর এই চাইতেও কষ্টের কথা অন্য এক নারীর প্রেমে পড়েছিলেন, যেটা আমি স্ত্রী হয়ে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। শুধু কান্না করতাম আর ভাবতাম জীবনে প্রথমবার কাউকে ভালো লাগলো, কাউকে ভালোবাসলাম, যাকে আমি স্বামী হিসেবে পেলাম, কিন্তু তার থেকে আমি একটুও ভালোবাসা পেলাম না। আমার এই জীবনটাই যে বৃথা। কথাগুলো বলার সময় চোখ দিয়ে পানি পড়ছিল আমার। আমি আবারও বলতে লাগলাম,
আসলে মেয়েদের জীবনটাই এরকম, তারা অনেক শখ আশা নিয়ে যায় শ্বশুর বাড়িতে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু যখন তারা সেটা পায় না তখন যেন আর বাঁচতেই ইচ্ছে করে না, ইচ্ছে করে এই জীবনটাই ত্যাগ করে ফেলি। আমি জানি আপনি ওই মেয়েটাকেই ভালোবাসেন, এটা জেনেও যে সেই মেয়েটার আগে দুটো বিয়ে হয়েছিল। আর আমি জানি আপনি আমাকে একটু পছন্দ করেন না, ভালোবাসা তো অনেক দূরের কথা। আমার সাথে এখানে এসেছেন, আমার কথা শুনছেন, সবটাই আপনার ভয়। কিন্তু সত্যি বলতে আমি আপনার নামে কোনো কিছুই করব না। আমার ইচ্ছে ছিল হাসি মুখে আমি আমার এই বাপের বাড়িতে আসবো, আসতে পেরেছি। আমার শাশুড়ি মাও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি সত্যি অনেক ভাগ্যবতী যে তার মতো শাশুড়ি মা পেয়েছি। কিন্তু এখন আপনি যদি চান তাহলে আমাকে এখানে রেখে চলে যেতে পারেন, আমি আপনাকে আর কোনো কিছু বলেই আটকাবো না। এরপর চোখ মুছে আমি সেখান থেকে বাড়িতে চলে আসি। আসার পথে অনেক কান্না করি। রিহান তখন নদীর পাড়েই দাঁড়িয়ে আছে, কিছুটা বিষণ্ণ হয়ে, মনে মনে ভাবছে আসলেই তো সালেহা আমার স্ত্রী, ওর সাথে এমনটা করা আমার মোটেও ঠিক হয়নি। আমি আমার এই সুন্দর সংসার রেখে জাহান্নামের পথে যাচ্ছিলাম। এরপর রিহান আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বাড়িতে আসার পর মা আমাকে বলে, কি রে জামাই কোথায়? ও তো নদীর পাড়ে আছে। তাই নাকি? ঠিক আছে, আমি সালমানকে পাঠাচ্ছি। না মা থাক, দরকার নেই। ও বলেছে ও কিছুক্ষণ থাকবে সেখানে। মায়ের সাথে কথা বলতে বলতে রিহান বাড়িতে চলে এলো, মাথা নিচু করে আছে। আমার মাকে বলল, আম্মা আপনি যদি অনুমতি দেন তাহলে সালেহাকে নিয়ে আমি একটু ঘুরতে যেতে চাই। আমার মা তো অবাক, সে কি কথা, তোমার বউ, তুমি তো নিয়ে যেতেই পারো, এটা আমাকে বলার কি আছে? রিহান তখন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায় আর মায়ের সামনে আমাকে বলে, সালেহা গাঢ় নীল রঙের যে শাড়িটা পরেছিলে সেই শাড়িটা পরে আসো। আমি মনে মনে ভাবতে লাগলাম এই লোকটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, কিছুক্ষণ আগে আমার সাথে কি ব্যবহার করলো, এখন আবার বলছে শাড়ি পরে আসতে, ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আমি আর কোনো কথাই বললাম না, সোজা রুমে চলে আসি। রিহান তখন উঠোনে অনেকক্ষণ অপেক্ষা করে রুমের ভেতর এসে দেখে আমি বসে আছি। রিহান তখন আমার কাছে এসে বলে, কি হলো সালেহা, তোমাকে না বললাম নীল শাড়িটা পরে আসতে? আমি তখন রিহানের দিকে তাকাই আর বলি, অনেক ভালো সেজেছেন, আর ভালো সাজতে হবে না। আমি জানি ওই কথাটা আপনি আমার মাকে শোনানোর জন্যই বলেছেন। রিহান তখন বলে, যাক বাবা, খারাপ করলেও খারাপ আর ভালো করলেও খারাপ। তুমি তাড়াতাড়ি তৈরি হবে নাকি এখন আমি চিৎকার শুরু করব? আমি বললাম, মানে কিসের চিৎকার? এটাই বলবো যে তুমি আমাকে পুরুষ নির্যাতন করছো। আমি তখন বললাম, কি বলছেন এইসব? হ্যাঁ যা বলছি সত্যি বলছি, এখনই গিয়ে তৈরি হোক। এরপর আর তার কথা ফেলতে পারলাম না, উঠে গিয়ে তার পছন্দের সেই শাড়িটা পরে নিলাম। চোখে কাজল দেওয়ার সময় সে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছুটা ভয় পেয়ে যাই। সে তখন আমাকে জড়িয়ে ধরে আমার কাছে মাফ চেয়ে বলল, তুমি আমার স্ত্রী, তোমার জায়গা কেউ নিতে পারবে না। ইতি টানা হোক আমাদের আগের সম্পর্কে, নতুন করে তোমার প্রেমে পড়তে চাই। আমি তখন মুচকি হাসলাম। এরপর রিহান আর আমি খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাই, যেখানে মেলা হচ্ছিল। রিহান এত খুশি হচ্ছিল যে ও খুব হাসছিল আর বলছিল, এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। আমরা অনেক মজা করি। আমরা দুজন প্রথমবারের মতো নাগরদোলায় উঠি। আমি তো বারবার ভয় রিহানের শার্ট খামচে ধরছিলাম। এরপর দুজন হাওয়াই মিঠাই খাই, নৌকায় উঠি, আরো অনেক মজা করি। সেখানে অনেক রকমের কাচের চুড়ি বিক্রি করছিল। কাচের চুড়ির দিকে তাকানো মাত্রই রিহান আমাকে গুনে গুনে 10 জোড়া কাচের চুড়ি কিনে দেয়। এত চুড়ি তো আমি নিতেই পারছিলাম না, কিন্তু রিহান সবকিছু বহন করেছে। ঘুরে ফিরে আসতে আসতে বেশ রাত হয়ে গেল। আমার শাশুড়ি মা তখন চিন্তিত, কোথায় চলে গেলাম আমরা। কিন্তু আমার মা বাবা খুবই খুশি। বাড়িতে আসা মাত্রই আমার শাশুড়ি মা আমাকে বলল, বৌমা তোমরা কোথায় গিয়েছিলে? কত রাত হয়ে গেছে, তোমাদের জন্য কত চিন্তা হচ্ছিল জানো। আমি তখন হাসতে হাসতে বললাম, মা আমরা না মেলায় গিয়েছিলাম, এই দেখুন আপনার ছেলে আমাকে কতগুলো কাচের চুড়ি কিনে দিয়েছে। আমার শাশুড়ি মা দেখে তো খুশিতে আত্মহারা যে আমাদের মধ্যে এত ভালো একটা বনাবনি হয়ে গেছে। এরপর পরিবারের সবার জন্য আমরা খাবার কিনে এনেছিলাম। গুনে গুনে বাপের বাড়িতে আমরা 7 দিন ছিলাম। এই 7 দিনে আমরা অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। এরপর বাড়িতে চলে আসতে হয়, কেননা রিহানের অফিসে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। এভাবে কেটে যায় 1টি মাস। একদিন সকালবেলা নাস্তা খাওয়ার সময় হঠাৎ করে বমি আসায় আমি উঠে দৌড় দিই। আমার শাশুড়ি মা তখন মুচকি হেসে আমার দিকে তাকায়। এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। ডাক্তার জানালো আমি প্রেগনেন্ট, মানে মা হতে চলেছি। এই কথা শুনে আমার শাশুড়ি মা যে কি পরিমাণ খুশি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। সেই সাথে রিহান, সে বাবা হতে যাচ্ছে। এই চাইতে খুশির খবর মনে হয় সে আর কখনোই পায়নি। এরপর থেকে আমাকে খুব সাবধানে চলাফেরা করতে হয়। আমার শাশুড়ি মা তো আমাকে একটা কাজও করতে দিত না। যখন আমার 7 মাস চলছে তখন রিহান তখন পেটে কান লাগিয়ে তার বাচ্চার সাথে কথা বলে। কয়েক মাস যেতেই আমার ব্যথা শুরু হয়ে গেল। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আমার ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়। মেয়ে হওয়াতে আমার শাশুড়ির স্বামী সবাই খুশি। আমার বাবা বাড়ি থেকেও সবাই চলে এসেছিল। আমার মেয়ের নাম রাখা হয় সারা। এরপর আমাদের এই ছোট্ট সংসারটা খুব সুন্দর কেটে যাচ্ছে। সো সালেহা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফিজ।